হাসিন ভাই, এগুলো স্পোরাডিক্যাল মন্তব্য আপনি আর আমি বইলা যাইতেছি, কিন্তু আপনারা যদি আমি জিজ্ঞাসা করি, আহ আমরা নিজেরা দেখি ম্যাসিভ একটা রিভোল্ট জনগণের মধ্যে, যে আমাদের 57 জন অফিসারের মাইরা ফেলাইছে। আমরা কি এ ধরনের কোন রিভোল্ট বাংলাদেশে দেখছি? আমরা কি দেখছি? আমরা কি এইটা দেখছি? আমরা যখন রিভোল্ট কইরা থানা অ্যাটাক করতে গেছি, যে পুলিশের দ্বারা আমরা গুম হইতেছি, খুন হইতেছি, আমরা বলছে মব অ্যাটাক, থানায় অ্যাটাক করছে। এখন ওই অ্যাটাক করছে যেসব খুনিদের মারছে পুলিশ, এখন বলছে ওই পুলিশ হত্যার বিচার হবে। তো আপনি আর দাঁড়ানোর কথা। এবং আরেকটা কথা, আমি আপনার কথায় আমি একটু অবাক হইতেছি। আপনি বাংলাদেশে 2 পয়সার এক বেডিরে এখন যদি না পা, তাহলে কবে যে আপনি আবার বলবেন মহামান্য মহামায়া। আমি ওই বেডির কথাটা একটু শুনাই আপনারে। বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে, যেটা নারী শক্তির একটা পার্ট। এখন সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। ওকে, আমি একটা কথা বলি। আমরা অনেক সময় দেশে বলি হাসিন ভাই, যে শিক্ষিত লোক নাই, যার জন্য তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার হইলে আমরা বাংলাদেশিরা, আমাদের একটা এক্সপেকটেশন থাকে, যেখানে কিছু দেশপ্রেমিক নীতিবান শিক্ষিত লোকজনদেরকে আনেন, যারা আমাদের ভুলগুলোকে শোধরাইয়া আমাদের দেশটাকে যেন একটা সঠিক ট্র্যাকে নিয়ে আসে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে অনেক সুপারিশ করছি, অনেক আন্দোলন করছি। ইউনূসের মতো একজন শিক্ষিত গ্রহণযোগ্য মানুষ জন্য আমাদের সরকারটাকে চালায়। উনি আসার পরে এই রিজওয়ানার মতো উচ্ছিষ্ট এক বেটিকে আইনা বসাইয়া বাংলাদেশের এতদিন সে যত কাজ কারবার করছে, লোকজন ভিডিও বানাইছে যে এই বেডি লন্ডনে কিসিং বুথ খুলছিল। কিসিং বুথ আপনি বুঝেন কিনা জানি না। ওই যারা স্কুল কলেজে লেখাপড়া করতে যায়, তো মেয়েদেরকে বলে যে আমার কুইক ফান্ড রেজ করতে হবে। কুইক ফান্ড রেজ করতে হবে কেমনে? তো স্কুলে দাঁড়ায় বেডি, এক মাইয়া দাঁড়াইয়া বলে যে আমি 1 সেকেন্ড, তুমি যদি আমারে 5 সেকেন্ড কিস করো তাহলে তোমার $20, আমারে $20 দিতে হইব। আর তুমি যদি 10 সেকেন্ড কিস করো তাহলে তোমার 50 টাকা দিতে হইব। আর যদি 3 মিনিট কিস করো তাহলে তোমার 200 টাকা দিতে হইব। এখন কিসিং বুথ কইলা দাঁড়ায়। এই সৈয়দা রেজওয়ানা হাসান এই কিসিং বুথের টিচার। যেই বেটি বলছে যে ইলেকশনটা, এই পুরা ইলেকশনটার উপরে কি মনে হইলো জানেন? যে কাপড় জাগাইয়া পেশাব কইরা দেয় না। আমার মনে হয় ইলেকশন রেজাল্টটার উপরে এই রিজওয়ানা হাসান জাস্ট পেশাব কইরা দিল। আমি কি ভুল বললাম হাসিন ভাই, নাকি অত্যন্ত অভদ্রভাবে বললাম রোজার মাসে? না, আপনি যাই করুক, রেজওয়ানাকে ধন্যবাদ দিব, কথাটা সে বলে ফেলছে। এটা যে আমাদের জন্য কত বড় হাতের হয়ে দাঁড়াইছে, এদেরকে আমরা চিনতে পারছি। সুশীল হিসেবে গালি দিতাম, এখন আমরা একেবারে ভারতীয়, মানে যা বলা দরকার সবটাই দিব। তুই সামনে পাই ডিম ছুঁড়ে মারবো, কিছু না থাকলে ঢিল মারবো। এটা আমাদের সবার মধ্যে আসবে। এদের জন্য তো নির্বাচন, এই নির্বাচন জিরো। এখন তো প্রশ্ন আসবে, আমরা নতুন নির্বাচন চাই। সময় আমার মনে হয় মাহে রমজান যাক, অনেক কিছু ফয়সালা আদালতে যাবে, অনেক কিছু পরিষ্কার হবে। বিএনপি এই হানা ভোটের ব্যাপারে শ্রদ্ধাশীল খুব একটা না, কিছু 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 করতে চাচ্ছে, কিছু করতে চাচ্ছে না। এর মধ্যে গরম যা দেওয়ার দিছে, যা দিছে রেজওয়ানা আপা, আমি অশেষ ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই। উনি আন্তত সত্য কথা বলছেন। আমরা এই সুশীলদের চেহারাগুলি পরিষ্কার হয়ে গেছে, এখন এটা আমরা ঠিকঠাক মতো খুলবো ইনশাআল্লাহ। আর ভারতকে চেনা নেয়া, আমি জানি না বিএনপি ভুল করবে, এই একই পথে তারা যায়। পানি সমস্যা সমাধান হয় না, এইসব ইস্যুকে নিয়ে আসা, এবং এইগুলো নিয়ে যদি সমাধানে না আসতে পারে, এমন শাসক হয় যে আমাদের এই সমস্যাগুলি দীর্ঘমেয়াদী সমস্যা, পানির সমস্যা, অনেক সমস্যা রয়ে গেছে ভারতের কাছে। আমরা ভারতীয় নাগরিক আমাদের কাছে চাকরি করে, আমাদের উপর বেকার, এটা তো কাম্য না। অনেক বিতর্কিত জিনিস রয়ে গেছে, এগুলিকে ক্লিয়ার করতে হবে। আগে কথা বলতে পারতাম না, 17 বছর কথা বলি নাই আমরা, 15 বছর। এখন কিন্তু সবাই আমরা কথা বলবো ঐক্যবদ্ধভাবে,
এবং ইনশাল্লাহ জনগণ দেখবে যে পরিবর্তন একটা হয়েছে। সরকার যেই থাকুক, সরকার অলরেডি আমাদের কাদায় আছে, বিষয়গুলি আইনের পর্যায়ে চলে গেছে। আমার মনে হয় বিচারকরাও বিপদে, আমাদের জেলখানায় কিন্তু বিচারক আছেন, জুতার মালা গলায় দেওয়া নির্বাচন কমিশনার আছেন। এই নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে হবে। বিষয়টা অনেক বড় ইস্যু, কেউ কারো ছাড় দিবে না। আপনি বলছেন 57 জন অফিসার মারা গেছে, যারা জড়িত ছিল সেই অফিসারদের বিচার করা এখনো হয় নাই। কেন হচ্ছে না বিচার? দায়িত্ব পালনে অনীহার জন্য বিচার হইতে হবে তো। এটা নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এটা কোনো ছাড় নাই। ভারতকে গালি দিব, জিয়াউর রহমান মারা গেছে, চাপাই দিলাম রয়ের ঘাড়ে। আরে গুলি তো আমি করছি, রয়ের ঘাড়ে চাপাবো কেন? পরে আগে নিজেরা ঠিক করে নেই। আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। জনগণকে ঐক্যের মধ্যে আনতে হবে, ইনশাল্লাহ আনা যাবে, অসুবিধা হবে না। আপনারা একটু মাঝে মাঝে জনগণকে নিয়ে কথা বলবেন, আমাদের আসল জায়গাগুলি কোথায়। ভারতকে কেন ভয় পায় জানি না। দেখেন ভাই, 3টা ক্যাম্প নিয়ে গেছে মণিপুরি গেরিলা, হেলিকপ্টার সহ, এর মধ্যে আরেকটা ফাইটার প্লেন হারিয়ে গেছে মণিপুরে। এই জাতির ভয় পাওয়ার কি আছে আমি জানি না। আমাকে জাতিকে উজ্জীবিত করতে হবে। আমাদের আছে আবু সাইদ, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, খুব গর্বের, অসীম, বলতেছিল পানি পানি, মৃত্যু ভয় উপেক্ষা করে। আমাদের মারাও বেশ সাহসী, আমার নিজ চোখে থেকে মারাও বেশ সাহসী। এখন ভয় করার কিছু নাই। বিএনপি ভুল পথে যাবে, আমাদের জনগণ রুখে দেবে ইনশাআল্লাহ। হাসিন ভাই, আপনি একটা কথা বলছেন যে আমরা রিজওয়ানার কাছে কৃতজ্ঞ যে রিজওয়ানা সত্য কথাটা বলছে। আপনার কথাটা আমি শুনলাম, কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে আসবো, কিন্তু আমি জিয়া ভাইয়ের একটা মতামত চাচ্ছি এটার উপরে। জিয়া ভাই, প্রশ্ন দুইটা। আমরা অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা অ্যাটলিস্ট একজন শিক্ষিত, যোগ্য, জ্ঞানী, গুণী, দেশপ্রেমিক মানুষকে খুঁজি যে ভুয়া রাজনীতিবিদরা যা ভুল করছে এইটাকে শোধরাইয়া একটা সঠিক রাস্তায় আনবে। তাইলে আমরা এই অন্তর্বর্তীকালীন এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এক উৎকৃষ্টকে আনলাম, নিঃসন্দেহে লেখাপড়া করা। সে এসে এখন দেখা গেছে আমরা ভণ্ডামি জানি এবং ভণ্ডামির চরম পর্যন্ত পৌঁছতে পারি। তাহলে ভবিষ্যতে এই সুশীল, এই শিক্ষিত, এই সচেতন, অভিজ্ঞ এসবকে আর এনে বাংলাদেশে ইলেকশন করার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার, অন্তর্বর্তীকালীন গঠন করার মতো আর কেউ থাকলো? জিয়া ভাই, প্রথম কথা হচ্ছে কি, আসলে না, আমরা অনেকগুলি জিনিস আমি বলবো যে যারা আমরা এখন কথা বলছি সমস্ত ব্যাপার নিয়ে, এই যে কথা হচ্ছে যে একটু আগে ব্রিগেডিয়ার হাসিন বললেন যে বিক্রম মিশ্রি কি এই যে ইয়েকে নিয়ে, প্রণয় ভার্মাকে নিয়ে ইফতার করছি, এটা দেখতে, এটা কি উনি কি ভুল করছেন কিনা? আসলে কিন্তু কেউ ভুল করছে না। এটা যদি কেউ বলে যে আমরা কিন্তু যদি ভাবি যে এনারা ভুল করছে, নো, দে আর নট ডুইং মিস্টেক, দে আর ডুইং ইট ডেলিবারেটলি। খুবই ইচ্ছাকৃতভাবে করছে। এটাকে ভুল ভাবার কোনো কারণ নেই। এবং আমি খুব দেখি যে আপনার যারা কমেন্টে আছে তাদেরকে অনেকে বলছে যে আমরা তারেক জিয়াকে দেশপ্রেমিক ভাবছি, এই সেই। অসম্ভব ভাই। একটা দেশ নায়ক যদি দেশপ্রেমিক হয় এবং সে যদি জানে যে আমার আশেপাশে যারা আছে তারা আমাকে ভুল পথে পরিচালিত করছে, হি শুড নট টেক মোর দ্যান এ মিনিট টু ডিসাইড, জাস্ট কিক দেম আউট, জাস্ট কিক দেম আউট। ওনার যদি আত্ম উপলব্ধি থাকে যে এই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ পছন্দ করে না, মাখামাখি পছন্দ করে না, অনৈতিক সুবিধা দেওয়া পছন্দ করে না, যেটুকু তার প্রাপ্য ততটুকুই তাকে দিতে হবে। আমি আপনার এই যে সাবজেক্ট দিকে আমি আজকে খেয়াল করলাম যে আমরা প্রতি বছরে ভারতের সাথে যে আমরা বাণিজ্য আমরা করি, যে আমরা ট্রেড করি, সেই ট্রেড ইমব্যালেন্স হলো অ্যাভারেজে $8 বিলিয়ন। প্রতি বছর আমরা $9 বিলিয়ন ভারত থেকে আনি, আর আমরা রপ্তানি করি $1 বিলিয়ন। তাহলে এবং ভারত কিন্তু আমাদেরকে এই অভিনয়টা
গত দীর্ঘ 10-15 বছর ধরে করে গেছে, তারা একটা বিরাট লিস্ট দিবে যে আমরা তোমাদের দেশ থেকে সব আমদানি করতে রাজি আছি, এবং এমন লিস্ট ধরায় দিবে সেই জিনিস আমি তৈরি করি না। আমি যে জিনিসটা তৈরি করি সেটা কিন্তু তার লিস্টে নাই। আমি যা রপ্তানি করতে পারবো সেটা কিন্তু তার লিস্টে নাই। আমি যা তৈরি করি না ওই লিস্টটা আমাকে ধরায় দেয়, তুমি পারলে এইগুলি আমারে দাও, আমি কিনবো তোমার কাছ থেকে। এটা হলো এক ধরনের, দিস ইজ কল্ড এন, এটাকে অমিশন বলা যায় না। মানে আমি বলবো যে একটা হলো ভুল করে করা, যেটা সেটার ইংরেজির ডেফিনেশন হলো সেটা হলো অমিশন, ভুলে হয়ে গেছে। আর একটা কমিশন মানে হলো আমি ইচ্ছাকৃতভাবে করছি। ভারত যে লিস্টটা আমাদেরকে দিয়েছে এটা ইচ্ছাকৃতভাবে দিয়েছে, কারণ তারা এই ব্যালেন্স অফ পেমেন্টটা কমাইতে চায় না। জিয়া ভাই, আমি ওখানে যাচ্ছি। আমি আপনাকে ওইখানে যাওয়ার আগে আপনাকে আপনি যাওয়ার আগে আমি দুইটা বিষয় আপনি এর আগে তুলেছিলেন, সেটা হলো ওই মেরিনের একটা আপনি ক্লিপ দেখিয়েছিলেন। ওই সময় কিন্তু আমার খুব চোখটা ভিজে গেছে। কারণ আমি কেন ভিজেছে, নট বিকজ অফ দ্য মেরিন, বিকজ তার দেশপ্রেম দেখে। সে তার দেশপ্রেম দেখে, দেশপ্রেমের জন্য সে কি করছে, সে একটা ভেটারেন, কিন্তু সে কিন্তু একটা রিটায়ার্ড মেরিন। আমার আরেকটা কি বলে আপনার ইমোশনাল সাইড হলো, আমি 1 বছর মেরিনদের সাথে ট্রেনিং করেছি আমেরিকাতে, এবং আমি এদেরকে দেখেছি যে এদের কমিটমেন্টটা কেমন। আমেরিকার সোলজারদের কমিটমেন্ট ফর দি কান্ট্রি ইজ আনকোয়েশ্চেনেবল। এই জন্যই কিন্তু আমেরিকার মানুষ, আমেরিকান রাজনীতিবিদরা এদেরকে এত সম্মান করে। কিন্তু আমাদের, আপনি যেটা বললেন যে আমাদের কিন্তু প্রতিবাদ জানানোর যে ভাষা, সেই ভাষা তো একটা আমরা কেড়েই নিয়েছি। আর যারা যারা আমি বলবো যে যারা ইমোশনাল এক্সপ্রেশন করে থাকে, তাদেরকে হেভি পেনাল্টি ক্যারি করতে হয়। তো যার কারণে এবং এই যে একটা অফিসার বা একটা সোলজারের যে দেশের জন্য, তার কমরেডের জন্য তার প্রতি যে অবিচার হয়েছে, সেটার জন্য সে যখন তার প্রতিবাদ জানায়, এই প্রতিবাদের বিনিময়ে যে পরিমাণ ভৎসনা তাকে পেতে হয়, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত সে হয়, সে আর মানে তার স্বাভাবিক জীবন যাপন করতে পারে না। আমাদের সামনে বহুত হাসিন হিমসেলফ ইজ অ্যান এক্সাম্পল। ব্রিগেডিয়ার হাসিন নিজেই একটা উদাহরণ, এরকম জাহিদ একটা উদাহরণ যে তাকে আমরা হারিয়েছি, জিয়াদ একটা উদাহরণ, মেজর মহসিন একটা উদাহরণ। এরকম হাজারো, আমরা খুব ব্রিলিয়েন্ট অফিসারদেরকে বিনা কারণে তাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। একটাই কারণ, সেটা হলো সরকার কেন ঠিক সময় মতো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। প্রতিবাদ যে হয় নাই তা কিন্তু না। আপনি নিশ্চয়ই দেখছেন যে প্রাইম মিনিস্টারের সামনে যে প্রতিবাদ হয়েছে, সে প্রতিবাদটা কিন্তু আমার দেখা ওয়ান অফ দি মোস্ট আউটবাস্ট, আর কি, যে অফিসারদের যে আউটবাস্টটা দেখার মতো। এটা আমি নিজে দেখেছি চোখে, আমি হাজির ছিলাম তখন। তো সুতরাং আমি বলবো যে প্রতিবাদ যে হয় তাই না, কিন্তু তাদের এই দেশপ্রেমটাকে কিন্তু কেউ মূল্য দেয় না। আমাদের এই সমস্ত অফিসারদের দেশপ্রেম, তাদের প্রতিবাদকে কেউ মূল্য দেয় না। আমরা একটা জিনিস আমি সবসময় বলি যে নিজেরা যদি নিজেদেরকে শুধরাতে পারি, তাহলে সেটাই হবে দ্য বেস্ট সলিউশন। কিন্তু আপনি যখন শুধরানোর কথা বলবেন, তখন আপনিই হয়ে যাচ্ছেন শত্রু। আপনি যদি এখন বিএনপিকে যদি শুধরাতে বলেন, আপনাকে এখন বলছে আপনি অমুকের দালাল তমুকের দালাল, আপনাকে রাজাকার বানায় দিবে। সমস্যাটা হলো, দেশের স্বার্থে আমি রাজাকার হইতে রাজি আছি। আমি বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য আমাকে যদি কেউ রাজাকার বলে, আই উইল অ্যাকসেপ্ট ইট, বাট আই উইল স্টিল স্ট্যান্ড ফর বাংলাদেশ। ওকে জিয়া ভাই, আমার প্রশ্নটা ছিল এই, আমরা আপনাকে পিক করলাম, আমরা জানলাম যে আপনি শিক্ষিত, আমরা জানলাম আপনি অভিজ্ঞ, আমরা জানলাম আপনি দেশপ্রেমিক। এই জন্য আপনাকে আমরা উপদেষ্টা মন্ডলীতে বসাইলাম ফ্রি, ফেয়ার এন্ড পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য। এখন ইলেকশনের পরে ভুয়া ইলেকশন কইরা এখন আপনার এত বড় ঔদ্ধত্য, আপনি এখন লোকজনের সামনে এসে বলছে, দেখছেন আমি তো জামাতে বসতে দেই নাই। তো এরপরে শিক্ষিত অভিজ্ঞ দেশপ্রেমিক এই জনগোষ্ঠী, এই সব নান্দির ঘরের বান্দি, এদের মতো লোকজনদের উপরে মানুষের আস্থা কি আর থাকবে? আর থাকলো আমরা যে বারবার বলি শিক্ষিত অশিক্ষিত, জিয়া ভাই, বাংলাদেশে আসলে আপনার কথাটা সত্যি। বাংলাদেশে কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে বাংলাদেশের জন্য
বাংলাদেশের যদি সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তাহলে আমাদের এই শিক্ষিত গোষ্ঠী করেছে, এই বুদ্ধিজীবীরা করেছে, যাদের উপরে মানুষ আস্থা রাখে। দেখেন, আপনি একটা গ্রামে যদি একজন লোক শিক্ষিত থাকে, সবাই কিন্তু তাকে বলে যে আপনি শিক্ষিত, আপনি ভালো জানেন, আপনি যা বলবেন আমরা তাই মেনে চলবো। তার মানে কি, সে আপনার উপরে কিন্তু একটা ট্রাস্ট দিল, একটা আস্থা দিল, বিশ্বাস দিল। আপনি কি করলেন? সেই বিশ্বাসের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। আপনি তো ভাই মানুষ না, আপনি তো অমানুষ। এই যে উপদেষ্টা পরিষদ, তারা কখনো নিজেকে প্রশ্ন করে নাই যে আমাকে কেন এই দেশের মানুষ এই দায়িত্বটা দিল, আমি কি আমার দায়িত্বটা ঠিকমতো পালন করছি? তাকে দেওয়া হয়েছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে। আমার দেশের মানুষ আমি যদি একটা ছাগলকে নির্বাচিত করতে চাই, তুমি কি আমাকে বাধা দেওয়ার? আমরা ইচ্ছা হয়েছে সবাই একটা ছাগলকে না, এখন সে যদি বলে আমি সুশীল, আমি চেতনাবাজ, আমি এই কথাটা বললাম, যে আশ্বস্ত করলো সাংবাদিকদের, দেখলেন আগো আমরা জিততে দেই নাই, দেখলেন তাদেরকে আমরা সাপ্রেস করতে পারছি, এটাকে কি আপনি ঔদ্ধত্য বলবেন, না নীতিহীনতা বলবেন, না ইডিওসি বলবেন? জিয়া ভাই, আমরা ভদ্রভাবে কথা বলবো। এটা হলো সাধারণ মানুষের বিশ্বাসের সাথে বেইমানি করেছে, এটা একটা বিশ্বাসঘাতকতা করেছে সে। আমি এই শিক্ষিত বিশ্বাসঘাতকদের বিচার, এটা শুধুমাত্র ভৎসনা করলে চলবে না, এদের বিচার করা উচিত যে কেন তারা এই বেইমানিটা, বিশ্বাসঘাতকতাটা করলো তাদের দায়িত্বের সাথে।